বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে দলে ঢুকেছেন সাকিব, মুস্তাফিজ, সৌম্য। বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুলকে। প্রথম তিন ম্যাচের একটাতেও না খেলা আফিফ ও পারভেজ ইমন বাদ পড়েছেন পরের দুই ম্যাচের দল থেকেই। পরবর্তীতে এই পরিবর্তিত দল নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ এবং আরিফুল ইসলাম রনি। মঞ্জুর মোর্শেদ এবং আরিফুল ইসলাম রনি দুজনকে স্বাগত খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বাংলাদেশ দলটা নিয়ে আলোচনা করতে চাই। বিশ্বকাপের দল তো আমরা দেখতে পাচ্ছি না, যদিও আইসিসিকে পাঠানোর সময় বেশ আগেই পেরিয়ে গেছে। বেশ অনেক দিন ধরেই এই ধরনের লুকোছাপা বিসিবি করে থাকে বিশ্বকাপের মতন বড় আসরের দলগুলো নিয়ে। সেই আলোচনায় আপাতত যাচ্ছি না। যে দলটা ঘোষণা করা হয়েছে নতুন, সেখানে আমরা শরীফুলকেও এক সাইডে রাখতে চাই, কারণ তার বিশ্রামের বিষয় রয়েছে, সেটা নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। কিন্তু সৌম্য সরকার যে দলে ঢুকলেন, নির্বাচক আব্দুর রাজ্জাক বলছিলেন যে সৌম্য সরকার ইনজুরি থেকে ফিরে কতটা ম্যাচ কন্ডিশনে ফিট হয়ে উঠলেন সেটা তারা দেখতে চাইছেন। সেক্ষেত্রে আমরা জানি যে পুরো সিরিজটা একটা পরীক্ষা নিরীক্ষা আমরা দেখতে পাবো, এরকমটাই প্রত্যাশিত ছিল বিশ্বকাপের আগে। আরিফুল ইসলাম রনি কি বলবেন, পরীক্ষা নিরীক্ষা আমরা কতটা দেখছি, নাকি পূর্ণ শক্তির দল নিয়েই পরের দুটো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। না, পরীক্ষা নিরীক্ষার খুব বেশি নমুনা আমি দেখিনি। সেটা আপনি যদি পার্সোনাল চিন্তা করেন, মানে কাকে খেলানো হচ্ছে, সেই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা যেমন দেখিনি, তেমনি খেলার ধরনেও খুব বেশি পরীক্ষা নিরীক্ষা দেখিনি। পরীক্ষা নিরীক্ষার তো নানা রকম ধরন আছে। যেমন পারভেজ হোসেন ইমনকে না খেলিয়ে বাদ দেওয়া হলো, যদিও তাকে বিশ্বকাপে খেলানো হবে না সম্ভবত। এবং এই যে শেষ দুই টি-20 যে দলটা দেওয়া হয়েছে, সেখান থেকে মোটামুটি আমরা বিশ্বকাপ দলের একটা ছবি আমরা পেতে পারি। আপাতত দৃষ্টিতে যা মনে হচ্ছে, এখান থেকে জাস্ট শরীফুল ইসলাম আসবেন এই দলে, মানে বিশ্বকাপ দলের কথা চিন্তা করলে শরীফুল ইসলাম থাকবেন, তানজিম হাসান, সাকিব হয়তো বাইরে যাবেন। বিশ্বকাপ দলটা এরকম হবে, পারভেজকে হয়তো খেলানো হবে না। কিন্তু যেহেতু টপ অর্ডারে বাংলাদেশের সমস্যা, টপ অর্ডারে বাংলাদেশ ঢুকছে, বিভিন্ন অপশন বাজিয়ে দেখার একটা সুযোগ ছিল। তো সেখানে অ্যাটলিস্ট থার্ড টি-20তে পারভেজ ইমনকে দেখতে পেলে আমার ভালো লাগতো, এবং পরের দুটোতেও আলটিমেটলি তাকে বাদ দেওয়া হয়েছে। এবং আরেকটা ব্যাপার হলো যে শুধু পার্সোনাল না, মানে খেলার ধরনে আপনি তো এই সিরিজে চাইবেন যে আসলে বিভিন্ন কিছু ট্রাই করে দেখতে। ওকে, জিম্বাবুয়ের ব্যাটিং হয়তো খুব ভালো না, তারা 138 রান করেছে বা 124 রান করেছে। আপনি কিভাবে সেই রানটা চেস করবেন? আপনার কিছু ছোট ছোট টার্গেট থাকবে। হ্যাঁ, পাওয়ার প্লেতে 6 ওভারে আমি এই রান করতে চাই, বা এভাবে ব্যাটিং করতে চাই, মিডল ওভার গুলোতে এরকম ব্যাটিং করতে চাই, খেলাটা এই এত দ্রুত শেষ করতে চাই, বা আগে যখন ব্যাট করছি তখন এরকম একটা ব্যাটিং অ্যাপ্রোচ আমরা দেখতে চাই। সো এই ব্যাপারগুলোর কোনো কিছু আমি আসলে দেখিনি। সো পরীক্ষা নিরীক্ষা বা প্রস্তুতির সেরকম কোনো কিছু এই সিরিজে আমার মানে এখনো পর্যন্ত চোখে পড়েনি। এখনো পর্যন্ত মনে হচ্ছে যে ঠিক আছে, একটা সেফ ক্রিকেট খেলে আগে সিরিজ জয়টা নিশ্চিত করে, আমি জানি না পরের দুই ম্যাচে বাংলাদেশ কি করবে, কিন্তু প্রথম তিন ম্যাচে আসলে মানে প্রথাগত যে ক্রিকেট, সেটাই আমি দেখেছি আর। নিঃসন্দেহে পরীক্ষা নিরীক্ষা সেভাবে চোখে পড়েনি অ্যাটলিস্ট প্রথম তিন ম্যাচে, কিন্তু পরের দুই ম্যাচে যেভাবে দলটা সাজানো হয়েছে তাতে তো মনে হচ্ছে যে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ দল খেলতে যাচ্ছে। সৌম্য সরকারকে দলে ইনক্লুড করা হয়েছে, তিনি তো বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ খেলবেন, সেটা মোটামুটি একটা নিশ্চয়তা পাওয়াই যাচ্ছিল। মঞ্জুর মোর্শেদ কি বলবেন, পরের দুই ম্যাচে কি পরীক্ষা নিরীক্ষা দেখা যাবে, নাকি আপনার কাছেও মনে হচ্ছে যে পূর্ণ শক্তির দল নিয়েই পূর্ণ উদ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বে টাইগাররা? এখন জিনিসটা হয়ে গেছে যে কি বলবো, যে এক ধরনের মনে হচ্ছে যে কোথাও জানি একটা জিদ কাজ করছে। যে দেখেন, আমরা ধরে নিচ্ছিলাম যে সৌম্য সরকার হয়তো টি-20 বিশ্বকাপটা খেলবে, এবং সেটার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এখন সৌম্য সরকার শেষ দুই টি-20তে হয়তো বা একাদশেও থাকবেন, তাকে খেলিয়েও দেওয়া হবে, তারপর তাকে হয়তো বা ক্যারি করা হবে। আমার কথা হচ্ছে যে ধরেন যে 15 জন যাচ্ছে, সেইখানে লিটন দাস, তানজিদ তামিম, তারপরে ধরেন সৌম্য সরকারও যাচ্ছেন, এবং নাজমুল হোসেন শান্ত, এই চারজন মিলেই তো প্রথম তিনটা স্পটে খেলবেন, টপ অর্ডার যেটাকে আমরা বলি। সেই টপ অর্ডারের পারফরমেন্সটা চরম 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 হতাশাজনক। এখন আরিফুল ইসলাম রনি বলছিল যে পাওয়ার প্লের যে 36টা বল, সেটা আপনি কিভাবে খেলবেন, তারপরে মিডল ওভার যেটা 7 থেকে 15, সেইটার আপনার ট্যাকটিক্সটা কি হবে, এই বিষয়গুলো কিন্তু একেবারে অস্পষ্ট। মানে কি বলবো, যে মানে বোঝা যাচ্ছে না। আপনার মিডল অর্ডারে যারা ব্যাট করছেন, তারা এসে কিন্তু কিছুটা হলেও রিভাইভ করার চেষ্টা করছেন, যে ফলটা হচ্ছে সেটাকে মেরামত করার চেষ্টা করছেন। কিন্তু এইটা হয়তো ছোট দলের বিপক্ষে আপনি পার পেয়ে যাবেন, বড় দলের বিপক্ষে পার পাবেন, সেটা কি সম্ভব? সেটা কিন্তু একেবারেই সম্ভব না। আপনি দেখেন, গতকাল আমরা আইপিএল এর ম্যাচও দেখছিলাম যে লখনৌ সুপার জায়ান্টস এর
160 যে স্কোরটা সেটা সানরাইজ হায়দ্রাবাদ বিনা উইকেটে পার হয়ে গেল। তো তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে দুই ওপেনারই খেলা শেষ করে দিয়েছেন। সেখানে আমরা 1-2-3-এর কাছ থেকে কোনো সার্ভিস পাচ্ছি না। সেইখানে 1-2-3-এ আপনি রিপ্লেসমেন্ট হিসেবে এমন একজন ক্রিকেটারকে ডাকলেন যিনি গত কয়েকটা বিশ্বকাপ খেলেছেন, টি-20 খেলেছেন, ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন, খুবই বাজে পারফরমেন্স। তো তার উপরেও কি আপনি নির্ভর করছেন? তিনি হচ্ছেন সৌম্য সরকার। তার মানে সব মিলে যেটা হচ্ছে যে আপনি আগামীর বাংলাদেশ গড়ারও চেষ্টা করছেন না। নির্বাচক বলছিলেন আব্দুর রাজ্জাক যে পারভেজ ইমন তিনি তাদের টি-20 চিন্তায় রয়েছেন। তো চিন্তায় যদি থাকেন, একটা টি-20 তো আপনি তাকে খেলাতে পারতেন। আপনি 3টা টি-20 তাকে বসিয়ে রাখলেন। তানজিদ তামিমকে একটা টি-20 তে আপনি বসিয়ে রেখে তাকে খেলাতে পারতেন, সেটাও কিন্তু খেলালেন না। 3টা ম্যাচ তিনি বসে বসে দেখলেন, তারপর আবার তাকে দল থেকে বের করে দেওয়া হলো। তো এটা কি ইঙ্গিত দেয়? তাহলে কি আপনি ভবিষ্যতের দলও গড়ছেন এবং এমন একজন ক্রিকেটারকে আপনি নিয়ে যাচ্ছেন যার কাছ থেকে ভবিষ্যতে বাংলাদেশ কি এক্সপেক্ট করে? তাহলে ভবিষ্যতের দলও গড়ছেন না, আবার বর্তমানে যারা ভালো পারফর্ম করছেন ইনক্লুডিং মাহিদুল ইসলাম অঙ্কন, আমরা যদি দেখতাম যে না মাহিদুল ইসলাম অঙ্কন কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এখন ক্রিকেটে সবসময় বলা হয় যে প্লেয়ারটা ফর্মে রয়েছে তাকে খেলিয়ে দাও, ফর্মেট যাই হোক না কেন। আর এখন তো আসলে সব ফর্মেটই মার্কেটারি হয়ে গেছে। ইভেন টেস্ট ক্রিকেটেও আমরা দেখি মার্কেটারি ব্যাটিং। 100 স্ট্রাইক রেটেও অনেক ব্যাটসম্যান নিয়মিত রান করে যাচ্ছেন। তো মাহিদুল ইসলাম অঙ্কন, তারপরে পারভেজ ইমন, এরা তো প্রিমিয়ার লিগে রান পেয়েছে। তো একটা ব্যাটসম্যানকে অন্তত ক্যারি করা উচিত ছিল যিনি ফর্মে রয়েছেন টপ অর্ডারের জন্য। তো সেটাও তো এখন মনে হচ্ছে না বলেই মনে হচ্ছে। কি বলবো, আর বাংলাদেশের যে টপ অর্ডারটা সেটা দেখে আসলে খুবই মায়া হচ্ছে যে টপ অর্ডারের সংকটটাই সবচাইতে বড় এই মুহূর্তে, সেটাই মনে হচ্ছে মঞ্জুর মোর্শেদ। এবং আপনি পারভেজ হোসেন ইমনের কথা বলছিলেন, এই ওপেনিং ব্যাটসম্যান 2022 সালে জিম্বাবুয়ে সফরে টি-20তে তার অভিষেক হয়েছিল। এরপরে তিনি আর সেভাবে সুযোগই পাননি নিজেকে প্রমাণ করার। এমন একটা সময়ে তাকে দলে ঢোকানো হচ্ছে যে সময় আসলে টি-20তে বলি কিংবা যে কোনো ফরম্যাটে বলি, সেখানে ওপেনিংয়ে থেকে শুরু করে টপ অর্ডারের চরম সংকট বিরাজ করছে। সেই জায়গায় এমন দুজনকে দল ক্যারি করছে এই মুহূর্তে, বিশেষ করে পরের 2 টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে, যাদের ফর্ম নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা রয়েছে, লিটন দাস এবং সৌম্য সরকার। দুজনের ক্ষেত্রেই কি আসলে বাজিয়ে দেখাটাই কন্ডিশনে, সিচুয়েশনটা তাদের কি, কোন সিচুয়েশনে তারা নিজেদেরকে উন্নতি করতে পারে কিনা, সেটা কি একটা পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন কিনা নির্বাচকরা? আরিফুল ইসলাম রনি কি বলবেন? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। দেখুন, ফর্মের কথা বলছিলেন, ফর্ম তো আমরা দেখছি ব্যাটেও রান নেই এবং ব্যাটে ছন্দও নেই। মানে ফর্ম তো দুই ধরনের হয়। একটা হলো যে ঠিক আছে, অনেক সময় ব্যাটসম্যানকে দেখে মনে হয় যে কোনো মুহূর্তে তিনি ফর্মে ফিরতে পারেন, হয়তো খুব ভালো খেলছেন কিন্তু আউট হয়ে যাচ্ছেন বারবার। আচ্ছা, এরকম যে উইকেটে যতক্ষণ আছেন, সেটা 10 বল হোক 15 বল হোক, খুব ভালো খেলছেন কিন্তু ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন, অনেক কিছু পক্ষে আসছে না। এরকম অনেক ব্যাটসম্যানের ক্ষেত্রেই হয়। কিন্তু যে দুজন কিন্তু আলোচনা হচ্ছে, লিটন এবং সৌম্য, তাদেরকে কিন্তু আসলে টি-20 ফরম্যাটের কথা বললে তাদের দুজনের কারো ব্যাটে আসলে সেই ছন্দটা নেই। লিটনের ইনফ্যাক্ট কোনো সংস্করণেই গত কিছুদিন ধরে সেই ফর্মটা নেই। তাকে দেখে মনে হচ্ছে যে একদমই অচেনা। আমার মনে হচ্ছে যে খুব প্রত্যেকটা মুহূর্তে তিনি স্ট্রাগল করছেন। উইকেটে তার উপস্থিতিটা এমনিতেই, মানে আমি কালকে লিখেছি ওই জিনিসটা, যে এমনিতে লিটন যখন ছন্দে থাকেন, তিনি রান করুন বা না করুন, তার ব্যাটিংটা দেখে অ্যাটলিস্ট শান্তি পাওয়া যায়, মানে চোখের এবং মনে একটা শান্তি পাওয়া যায়। কিন্তু এখন এই মুহূর্তে তার ব্যাটিংটা দেখাও আসলে চোখের জন্য একটু যন্ত্রণাদায়ক, কারণ তিনি মানে উইকেটে যা করছেন সেটাতে মনে হচ্ছে যে নিজেকে একদম হারিয়ে ফেলেছেন। আর সৌম্য লাস্ট শ্রীলঙ্কা সিরিজে একটা ওয়ানডেতে তিনি 50 করেছেন, ফাইন, কিন্তু টি-20 কথা যদি বলি, মানে যার উপর ভরসা করা হচ্ছে, নির্বাচকরা যাকে নিয়ে আসলেন এত ভরসা করে, তিনি লাস্ট টি-20তে মানে বাংলাদেশের হয়ে 50 করেছেন 2021 সালে। মানে গত 21টা টি-20তে তার কোনো 50 নেই। লিটনের 10টা টি-20তে 50 নেই লাস্ট, সৌম্যর 21টা টি-20তে 50 নেই। এর মধ্যে 11টাতে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ফিগারে, এবং এই 21টা ইনিংসে তিনি 30 রানও করতে পারেননি। সো মানে তাদের উপরে আবার ভরসা করা হচ্ছে। শুধু মানে ওয়ার্ল্ড কাপে না, তারা বাইলেটারাল সিরিজ গুলোতেও ব্যর্থ হয়েছেন। সো আমি জানি না যে আসলে সেটা কতটা ফল দেবে আলটিমেটলি। প্রধান নির্বাচকের সঙ্গে কালকে কথা হয়েছে, তিনি বলছিলেন যে আসলে বিশ্বকাপের আগে বা বিশ্বকাপে দুজন নতুন ব্যাটসম্যান কিংবা নতুন টপ অর্ডারকে নিয়ে যাবেন। মানে তানজিদ তো আলটিমেটলি যাচ্ছেন, সেখানে পারভেজ হোসেন ইমনকেও নিয়ে যাবেন। এটা তারা একটু, এই জায়গাটা তাদের একটা কনসার্ন ছিল, এই জন্য তারা অভিজ্ঞতার দিকে ফিরে গেছেন। ফাইন, সমস্যা নেই। কিন্তু আপনি তো অভিজ্ঞ, মানে তার জায়গায় যে অভিজ্ঞতা স্ট্রাগল করছেন, তার জায়গায় নতুন কাউকে উঠে আসার বা নতুন কারো সুযোগ দিয়ে একটা মানে পথ তো করে দিতে হবে। সেই পথটা আমরা দেখছি না। মানে আমি বলছি না যে পারভেজ হোসেন ইমনকে ওয়ার্ল্ড কাপ টিমে নিতেই হতো,
কিন্তু তাকে কিন্তু just নিজেকে প্রমাণের পথটা, নিজেকে প্রমাণের একটা সুযোগটা দেওয়া উচিত ছিল। দেওয়া উচিত। সেই বিষয়টা নিয়ে আমরা লিটনকে নিয়ে একটু স্পেশালি আলোচনা করতে চাই, কারণ একদিক থেকে তিনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান বাংলাদেশের, দ্বিতীয়ত তার সঙ্গে অনেক বেশ খানিকটা অভিজ্ঞতাও এই মুহূর্তে যুক্ত হয়েছে। বেশ কিছু পরিসংখ্যানের কথা বলছিলেন আরিফুল ইসলাম রনি, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে 43 বলে তিনি 36 রান করেছেন প্রথম 3 ম্যাচে। আর যেটা বলছিলেন আরিফুল ইসলাম রনি, 10টা টি20তেই তার 50 নেই। এই সময় তিনি মাত্র 20 গড়েও রান তুলতে পারেননি। স্ট্রাইক রেটও খুব একটা সুবিধাজনক না, 101 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। এবং আত্মবিশ্বাসের এত বেশি ঘাটতির কারণ শুধুমাত্র টি20তে সেটাও না, গত 20 ইনিংসে অ্যাক্রস দ্য ফরম্যাট 3 ফরম্যাট মিলিয়ে তিনি কোনো 50 করতে পারেননি। লিটন দাসের যখন এরকম ফর্ম এবং আত্মবিশ্বাসেরও যে একটা ঘাটতি তৈরি হয়ে গেছে, সেরকম একজন ব্যাটসম্যানকে বিশ্বকাপে ক্যারি করাটা কি একটা ওয়াইজ ডিসিশন হবে, নাকি নতুন একজনকে দিয়ে নির্বাচকরা একটা বাজি ধরতেই পারেন, কারণ আলটিমেটলি আপনার হাতে কোনো অস্ত্র নেই? মাজুর মোর্শেদ কি এই ধারণার সঙ্গে বা এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন কিনা? আমি বরং এইটাই একমত হব যে আপনি হচ্ছে যাকেই পাঠান না কেন তিনি যেন মার্কেটারি ক্রিকেটটা খেলতে পারে। আমি যেটা বারবার বলি যে টি20 মাত্র 120 বলের খেলা। আমি বরং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সহমত দেব যে উনি সম্প্রতি সবশেষবার গণমাধ্যমে যখন এসেছেন কথা বলেছেন, তিনি কথা বলতে ভালোবাসেন। তিনি বলেছেন যে কে ফর্মে আছে কে ফর্মে না এটা দেখার তো সুযোগ না, আপনাকে টি20 ম্যাচে প্রচুর রান করতে, কারণ 200 রান অবলীলায় হয়ে যাচ্ছে। যিনি উইকেটে যাবেন তাকেই মারতে হবে, তিনি নতুন হোক পুরনো হোক, অভিজ্ঞ হোক আর যত অনভিজ্ঞই হোক। 120 বলের খেলায় আপনি কখনো কখনো 7টা 8টা ব্যাটসম্যান নিয়েও খেলছেন, আপনি আপনার 11টা করছেন। সুতরাং আপনি হিসেব করে দেখেন একজন ব্যাটসম্যান আসলে কয়টা বল পাবেন। তো আপনি অফ ফর্মে থাকা কাউকে যখন সুযোগ দেবেন একাদশে, তিনি শুরুতে যেয়ে কিন্তু আত্মবিশ্বাসহীনতার কারণেই হোক কিছু বল ডট খেলবেন, সেটা কিন্তু পরের ব্যাটসম্যানদের জন্য প্রেসার হয়ে যাবে। আপনি যখন টাইট ম্যাচ খেলবেন, সমশক্তির বলের বিপক্ষে খেলবেন, তখন কিন্তু টপ অর্ডারের এই যে ডট বল খেলার প্রবণতা সেটা কিন্তু দিন শেষে কাউন্ট হয়ে যাবে, এবং তখন আপনি দেখবেন আপনি পিছিয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশকে চরম ভোগাবে এই বিশ্বকাপে। তো আমার মনে হয় যে অভিজ্ঞ অনভিজ্ঞতা না, আমাকে ফরম্যাটটা বিবেচনায় নিতে হবে, এবং সেই ফরম্যাটটা বিবেচনায় নিয়ে এখানে আসলে অভিজ্ঞতার আমি কোনো মূল্যই দেখি না, বরং ফর্মটা এখানে গুরুত্বপূর্ণ। একজন ওপেনার যদি 10 বল খেলে 25 রান করে দিতে পারেন, সেই সামর্থ্য তার যদি থাকে এবং তিনি যদি অনভিজ্ঞ হন, তাতে কোনো কিচ্ছু আসে যায় না। এখানে বরং অভিজ্ঞ ক্রিকেটার বা অনেক বড় ক্রিকেটার যিনি ফর্মে নেই কিন্তু চাপে থাকবেন, তার কাছে একটা বড় ইনিংস তাকে খেলতেই হবে, তখন তিনি অনেক বেশি ডট খেলে ফেলবেন, অনেক বেশি বল গিলে ফেলবেন, সেটা কিন্তু দলের জন্য চাপ হয়ে যাচ্ছে। এই চিন্তাগুলো কেন নির্বাচকরা করছেন না বা টিম ম্যানেজমেন্ট করে না, আমি ঠিক বুঝতে পারছি না। যে এটা ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিকেট, এটা টি20 ক্রিকেট, মাত্র 120 বলের খেলা। এইখানে আসলে অভিজ্ঞতা অনভিজ্ঞতার চেয়ে ফর্মটা খুব জরুরি এবং কমিটমেন্টটা খুব জরুরি, ছন্দটা খুব জরুরি। সেইখানে আমার মনে হয় কিছু হিসাব নিকাশ বোধহয় ভুল হয়ে গেল, এবং নিশ্চয়ই এর ফল বাংলাদেশ টি20 বিশ্বকাপে ভোগ না করুক সেটাই প্রত্যাশা, কিন্তু যদি ভোগ করে সেটা অবাক হব না। নিঃসন্দেহে যেটা বলছিলেন যে ডট বল খেলার প্রবণতা রয়েছে, কিন্তু সেই ডট বলটার বিষয়টা যদি আসে একেবারে শুরুর দিকে অর্থাৎ টপ অর্ডারে, তখন যে সংকটটা তৈরি হয়, পাওয়ার প্লেটা কাজে লাগানো সম্ভব হয় না। এবং এখনকার জামানায় যে ক্রিকেটটা চলছে টি20তে, সেখানে পাওয়ার প্লেতে শুধুমাত্র যে রান বের করলেই হবে বিষয়টা এরকম না, বাউন্ডারিও বের করতে হবে। আরিফুল ইসলাম রনি, বাংলাদেশের টপ অর্ডারের যে অবস্থা, তারা যদি কোনো কারণে প্রেশারটা নিয়ে ফেলে, প্রেশারটা সামাল দিতে না পারে, পুরো দলই সেটার জন্য ভুগতে হবে। সেক্ষেত্রে আসলে বাকিদেরও কি কিছু করার থাকবে? টপ অর্ডার থেকে আপনি যদি সাপোর্টটা না পান, বাকিদের জন্য করা মুশকিল হয়ে যায়। দেখুন পরের দিকে তাওহিদ হৃদয় খুব ভালো ফর্মে আছেন, জাকির আলী কালকে ভালো খেলেছেন, যদিও তারা টেস্টেড না ইয়েট, মানে টেস্টেড না বলতে আমি বোঝাচ্ছি যে তাওহিদ হৃদয় ইন্টারন্যাশনাল ক্রিকেটের শুরুটা খুব ভালো করেছেন, টি20তে ভালো খেলছেন, কিন্তু টপ ক্লাস বোলিং অ্যাটাকের বিপক্ষে ততটা মানে পরীক্ষা এখনো তার হয়নি, তাদের কারোরই আসলে, মানে জাকির কিংবা হৃদয় তাদের কারোরই সেই পরীক্ষাটা হয়নি যেটা বিশ্বকাপে হবে। হৃদয়ের যেমন গত নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন, সেখানে তিনি ভালো করতে পারেননি। তো বিশ্বকাপে তারা কেমন করবেন আমি আশা করবো ডেফিনেটলি ভালো করবেন। তারা যদি খুব ভালো খেলেন, ওই টপ অর্ডারে যদি আপনি 6 ওভারে পর্যাপ্ত রান তুলতে না পারেন, 6 ওভারে গিয়ে যদি সেই 40 থাকে বা 45 থাকে, তাহলে কিন্তু সেটা কাভার আপ করে দেওয়া টাফ হয়ে যায়। কারণ বাংলাদেশ দলে তো আর আলটিমেটলি তাওহিদ হৃদয় যত ভালোই খেলেন, তিনি তো আর ওই হাইন্ডেড ক্লাসের মতো ব্যাটসম্যান না যে তিনি আসলে গিয়ে একদম মানে 45 বলে একটা সেঞ্চুরি করে ফেলবেন টপ ক্লাস বোলিং এর এগেইনস্টে। তো আমাদের তো সেটা নাই, আমাদের টি20তে ভালো করার জন্য একটা সম্মিলিত এফোর্ট দরকার, সেটা একদম টপ থেকে শুরু করতে হবে। সো এখানে একটা ডেফিনেটলি একটা বড় কনসার্ন টপ থ্রিতে। আমি জানি না সাকিব আল হাসান যখন আসবেন তিনি ফিরবেন কিনা। আমরা আমাদের আলোচনার বাইরে পড়ে যাচ্ছে নাজমুল হোসেন শান্তও কিন্তু খুব স্ট্রাগল করছেন এই ফরম্যাটে। গত
আপনার মানে ওভারঅল তার টি-20 ক্যারিয়ার স্ট্রাইক রেট 111 এবং ওভার মানে গত 10টা টি-20 যদি দেখি 10-12টা টি-20 তার স্ট্রাইক রেট 109 এবং তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, কিন্তু ডেফিনেটলি খেলছেন এবং খেললে তাকে টপ অর্ডারে খেলাতে হবে। তাকে আবার নিচে কোথাও এফোর্ড করতে পারবেন না তার যে ধরনের ব্যাটিং। সো তাকেও কিন্তু নিজের ব্যাটিংটা একদম অনেকটা ইমপ্রুভ করতে হবে। আমি জানি না যে এত দ্রুত সময়ের মধ্যে তিনি কিভাবে ইমপ্রুভ করবেন। সো টপ অর্ডারে বাংলাদেশের বড় একটা কনসার্নের জায়গা আছে এবং যদি সাকিব আল হাসান 3 নম্বরে খেলেন তাহলে শান্তিকে হয়তো ওপেন করতে হবে। সেক্ষেত্রে মানে তিনি কার সঙ্গে ওপেন করবেন, তানজিদ নাকি সৌম্য নাকি লিটন, পড়লে তিনি সেই দাবিটা মেটাতে পারবেন কিনা, অনেক প্রশ্ন অনেক সংশয় আসলে আমাদের এখনো পর্যন্ত আছে। কিন্তু বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে, আমি জানি না যে আসলে বাংলাদেশ এতগুলো প্রশ্নের উত্তর কিভাবে এত দ্রুত মেলাতে পারবে। আশা করি মেলাবে, কিন্তু সংশয়ের বড় জায়গা আছে আসলে। নিঃসন্দেহে প্রশ্নের উত্তর মেলানোর বিষয়টা আসলে কাদের উপরে নির্ভর করছে সেটা বলা যাচ্ছে না, যেটা আরিফুল ইসলাম রনি বলছিলেন সম্মিলিত একটা এফোর্ট। এই মুহূর্তে কি তাহলে টপ অর্ডার ছাড়া আমাদের আর কোনো লুপহোলস নেই মঞ্জুর মোর্শেদ? দেখেন ওইটাই দৃষ্টিগতভাবে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে টি-20 গেম আপনাকে চিন্তাই করতে হবে যে 1-2-3 পারফর্ম করে দেবেন এবং প্রতিনিয়ত পারফর্ম করে দিলে আপনি সবসময় একটা কমফোর্ট জোনে থাকবেন, যেটা কিন্তু অন্যান্য দেশগুলো করে। কিন্তু বাংলাদেশের ধরে নিচ্ছি যে 1-2-3ই নাই। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে ক্লোজ ম্যাচগুলোতে আপনি এর প্রভাবটা টের পাবেন, আপনি সেগুলো জিততে পারবেন না। ছোট ম্যাচগুলোতে হয়তো বা কাভার আপ করে ফেলা যাবে, সম্ভব হবে, কিন্তু দিন শেষে একটা মিডিওকার পারফরমেন্স হয়তো বা আপনি আশা করতে পারেন। আপনি খুব ভালো কিছু আশা করতে পারেন না, কারণটা হচ্ছে ওই যে প্রথম পাওয়ার প্লেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে টপ অর্ডার ফেল করলে আলটিমেটলি ওটা কামব্যাক করাটা খুব কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। আর বিশেষ করে ফ্ল্যাট উইকেটে ব্যবধানটা আরো বেশি বড় তৈরি হয়। সেই জায়গা থেকে আসলে আমাদের সময় আসলে শেষ পর্যায়ে মঞ্জুর মোর্শেদ, যে কারণে থামাতে হচ্ছে। বাংলাদেশ গেল একটা বছর বা তার একটু বেশি সময় ধরে টি-20টা বেশ ভালো খেলছে, সেটাই আসলে এই মুহূর্তে আমাদের প্রত্যাশার একমাত্র জায়গা। দলের যে কম্বিনেশন, এই মুহূর্তে ফর্ম, সব কিছু মিলিয়ে আসলে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ আমরা পাচ্ছি না। ওই একটাই আশা যে বাংলাদেশ টি-20টা ভালো খেলেছে রিসেন্টলি। অনেক ধন্যবাদ।